হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো ধুরন্ধর 2 আজকে পেড প্রিভিউ রয়েছে বিকেলবেলা। তো তার আগে ধুরন্ধর 1-এর একটা রিক্যাপ করব। দেখুন, আমার চ্যানেলে আমি চাইলে ওরকম পরপর সিন বাই সিন গল্প বলছি, এক্স্যাক্টলি ছবির মধ্যে কি হয়েছে। এটা তো সবাই করে, অনেকেই এই ধরনের রিক্যাপ বানাচ্ছে, রিভিউ মানে রিভিজিট করছে, তো তারা তো করছে। আমি তো সেটা অবশ্যই করবো, সেখানে কথা বলবো। বাট তার সাথে এটাও আপনাদেরকে বলবো যে ভাই কেন কিভাবে আদিত্যধার একটা 3.5 ঘন্টার ছবি বানিয়েছিল ধুরন্ধর 1। আমি আবার করে দেখলাম কালকে ছবিটা, এবং আপনাদেরকেও বলবো পার্ট 2 দেখতে যাওয়ার আগে কিন্তু পার্ট 1টা একবার দেখে নিন, ঝালিয়ে নিন পুরো ব্যাপারটা, তাহলে আপনাদের সুবিধা হবে। যেহেতু আমি দেখলাম যখন ছবিটা, তো আমি বুঝলাম যে কি টেকনিক অ্যাপ্লাই করে যে সে 3.5 ঘন্টা ধরে অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পেরেছে। তো দেখুন, আমরা প্যান ইন্ডিয়া যে ফিল্মসগুলো এসছে ধুরন্ধরের আগেও, অ্যানিমাল বলুন, পুষ্পা বলুন, RRR বলুন, এগুলোর প্রত্যেকটা যখন রিভিউ করেছি তখন একটা কথা উঠে এসছে এপিসোডিক স্ক্রিন প্লে বলে। এবার ওই সিনেমাগুলো RRR এর ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে এক একটা যেন শর্ট ফিল্মের মতো। ধরুন রামের ইন্ট্রো, ভীমের ইন্ট্রো, ঠিক আছে, ওদের দুজনের দেখা হওয়া, তারপর নাটু নাটু, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা বড় করে মানে একটা ইভেন্ট, একটা সিকোয়েন্স, যেটা ইটসেলফ একটা শর্ট ফিল্ম। আপনি যদি স্ট্যান্ডারলোন হিসেবেও দেখেন, আপনাকে এঙ্গেজ করে রাখবে। তারপরে ইন্টারভেলে যেখানে জুনিয়র এনটিআর বাঘ নিয়ে আসছে, তারপরে সেকেন্ড হাফে শুরু হচ্ছে অজয় দেবগনের যে সিকোয়েন্সটা রয়েছে ফ্ল্যাশব্যাক, সেটা একটা ইটসেলফ এপিসোড। তো এরকম এপিসোড ওয়াইজ যাচ্ছে। এটা পুষ্পা 2 এর ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, সেই সময় যখন রিলিজ করেছিল। অ্যানিমালের ক্ষেত্রেও আছে এরকম। তো আমি তখন এটা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আদিত্যধার কি করেছে, এইগুলোকে মানে এই এপিসোডিক স্ক্রিন প্লেটাকে, ওখানে চ্যাপ্টার্সের ব্যাপার ছিল না, ও মানে প্রপারলি এগুলোকে চ্যাপ্টার ওয়াইজে অ্যাড্রেস করছে, যে এক একটা চ্যাপ্টার হচ্ছে এক একটা এপিসোড। প্রত্যেকটা এপিসোড আবার 3 অ্যাক্টে ভাঙা রয়েছে, যেখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, তারপরে একটা কনফ্লিক্ট সেট আপ হচ্ছে, এবং তারপরে সেটা রেজলিউশন হচ্ছে। এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ধীরে ধীরে রিক্যাপও হয়ে যাবে, এটাও বোঝাতে থাকবো, তার সাথে রিক্যাপও হতে থাকবে। তো প্রথম আমি চ্যাপ্টার্সগুলোর নাম লিখে রেখেছি। প্রথমটার নাম হচ্ছে প্রাইস অফ পিস বলে, যেটা চ্যাপ্টার 1, যেটা শুরু হচ্ছে 1999 কান্দাহার হাইজ্যাক থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আর মাধবন দাঁড়িয়ে রয়েছে, অজয় সান্যাল বলে চরিত্রটা। এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে মানে ইন্ট্রোডাকশন হচ্ছে আর মাধবনের, এবং আমরা দেখতে পাচ্ছি এই লোকটা মানে টেররিস্টদেরকে ছাড়বে না, নেগোশিয়েট করতে চায়, মানে নেগোশিয়েট করে ব্যাপারটাকে এমনি সলভ করে দিয়ে যায় টেররিস্টদেরকে না ছেড়ে। কিন্তু ইন্ডিয়া বারবার আর কি টেররিস্টরা যে এই যে তাদের উপর অ্যাটাক করছে, কোনো রকম কাউন্টার অ্যাটাকের কথা ভাবছে না। সেটা আমরা কান্দাহার হাইজ্যাকের ক্ষেত্রেও দেখতে পাই। তার পরবর্তীতে পার্লামেন্ট অ্যাটাক হচ্ছে। প্রথমেই আর কি আর মাধবনের ক্যারেক্টারটা কিন্তু প্রপোজ করছে যে ধুরন্ধর প্রোগ্রাম একটা, বাট সেটা রিজেক্ট করে দিচ্ছে আর কি। তার কোনো রকম প্রপোজাল কেউ শুনছে না, যে কাউন্টার অ্যাটাকের ব্যাপারটা। তার পরবর্তীতে পার্লামেন্ট অ্যাটাকস হচ্ছে, এবং তারপরে ফাইনালি গিয়ে তার এই যে ধুরন্ধর প্রোগ্রামটা সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এখানে ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হলো, কনফ্লিক্ট সেট আপ কি হলো, যে ভাই ইন্ডিয়া এই যে পিস মেনটেন করে চলে, রিটালিয়েট করে না, তার জন্য কি হচ্ছে, যে পরপর অ্যাটাকস হচ্ছে, প্রচুর লোকের মৃত্যু হচ্ছে। কান্দাহার হাইজ্যাকে একটা লোকের মৃত্যু হয়েছিল, পার্লামেন্ট অ্যাটাকের ক্ষেত্রে অনেক মানে ব্লাস্ট হয়েছে, অনেক লোক মারা গেছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো কনফ্লিক্ট সেট আপও হলো, এবং রেজলিউশন কি হলো, যে আলটিমেটলি অজয় সান্যাল কিন্তু গো হেড পেয়ে গেল মিশন ধুরন্ধর করবার জন্য। তো দেখুন, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, কনফ্লিক্ট সেট আপ, এবং তারপর রেজলিউশন। তো প্রাইস অফ পিসের মধ্যে আপনি কিন্তু পুরো একটা গল্প দেখতে পেয়ে গেলেন, যে অজয় সান্যাল কি প্রবলেম ফেস করছিল, তার কনফ্লিক্টটা কি ছিল, এবং তার রেজলিউশন কিভাবে হলো, পুরোটা আপনি এই চ্যাপ্টার 1 এর মধ্যে দেখতে পেয়ে গেলেন। চ্যাপ্টার 2 শুরু হচ্ছে, যেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার ইন দ্য ল্যান্ড অফ শ্যাডোজ বলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হামজার ইন্ট্রোডাকশন হচ্ছে। এবার আগেন দেখুন, একটা ইন্ট্রোডাকশন হলো হামজার। তার পরবর্তীতে কনফ্লিক্টটা কি, এবারে কনফ্লিক্টটা হচ্ছে রেহমান ডাকাতের গ্যাংয়ের মধ্যে ওকে ইনফিলট্রেট করতে হবে, এবং তার জন্য ও রেজলিউশনটা কি করে, যে ওই যে বিয়ে বাড়িতে গিয়ে ও ছেলেকে নাইম বালোচকে বাঁচায়, ঠিক আছে, এবং বাঁচাতে গিয়ে ছেলেটা মারা যায়, তারপরে ও অ্যাক্টিং করে গ্যাংয়ে এন্ট্রি দিচ্ছে। এই দেখুন, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হলো, তারপরে কনফ্লিক্ট সেট আপ হলো, যে ওকে ঢুকতে হবে, ইনফিলট্রেট করতে হবে গ্যাংয়ের মধ্যে, এবং তার পরবর্তীতে রেজলিউশনটা কি হলো, যে ও আলটিমেটলি বিয়ে বাড়িতে বাঁচাতে পারলো না, কিন্তু তবু গ্যাংয়ের মধ্যে ঢুকে গেল। এখানে দেখুন সবকিছু একটা গল্পের মধ্যে বলে দিয়েছে। এখানে মধ্যে ওই পুরো হামজার ইন্ট্রোডাকশন, সবকিছু আলম ভাইয়ের সাথে দেখা করছে, এগুলো সব এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এর পরবর্তীতে আসছে চ্যাপ্টার 3, যেটার নাম হচ্ছে দ্য বাস্টার্ড কিং অফ লেয়ারি বলে, যেখানে আমরা রেহমান ডাকাতকে প্রথমবার দেখতে পাচ্ছি, তার হসপিটালে ইন্ট্রোডাকশন হচ্ছে। এবার এটার ইন্ট্রোডাকশন আগেন দেখুন, একটা ইন্ট্রোডাকশন আছে, রেহমান ডাকাত নতুন একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হচ্ছে, তার সাথে আমরা পরিচিত হচ্ছি, যে সে কিরকম ছিল, সে নিজের মাকে মেরেছে, এই ধরনের জিনিসপত্র, তার ব্যাপারে ইনফরমেশন জানতে পারছি। এবং তার পরবর্তীতে কনফ্লিক্টটা কি, যে রেহমানের ছেলেকে যে মেরেছে সেটা রিভেঞ্জটা নিতে হবে, এবং লেয়ারির ওপর কন্ট্রোল পেতে হবে। তো দেখুন, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হলো, আবার একটা কনফ্লিক্ট সেট আপ হলো, এবং তার রেজলিউশনটা কি হলো, যেখানে এরা পুরো যে গ্যাংটা, মানে রেহমান ডাকাতের যে গ্যাংটা, মানে রণবীর সিং, উজের বালোচ, এরা সবাই মিলে ওদেরকে, যে বাবু ডাকাতের যে পুরো গ্যাংটাকে ওয়াইপ আউট করছে, প্যারালালি সবাইকে মারছে। একটা সিকোয়েন্স আছে যেটা খুব বিউটিফুলি ডিজাইন, এবং সবাইকে মারছে, এবং ফাইনালি রেহমান এসে নিজের হাতে বাবু ডাকাতকে মারছে। তো সেই যে পুরো সিকোয়েন্সটা, তো দেখুন চ্যাপ্টার 3 এর মধ্যেও কিন্তু একটা ফুল গল্প বলা হচ্ছে, একটা 3 অ্যাক্ট মেনটেন করে একটা পুরো জিনিস, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, কনফ্লিক্ট সেট আপ, রেজলিউশন। এখানে চ্যাপ্টার 3 শেষ হচ্ছে।
চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে বুলেটস অ্যান্ড রোজেস বলে। এবার রোজেস মানে বুঝতেই পারছেন একটা লাভ স্টোরি শুরু হচ্ছে, যেটা হচ্ছে জামিল জামালির মেয়ের মধ্যে, মানে রাকেশ বেদির যে মেয়ের চরিত্রটা সারা অর্জুন যেটা প্লে করছে তার এবং রণবীর সিং এর সাথে প্রেম হচ্ছে। সেখানেও দেখুন একটা ইন্ট্রোডাকশন আছে, মানে মেয়েটার ইন্ট্রোডাকশন হলো। সেখানে কনফ্লিক্টটা কি, যে একে মানে প্রেমের জালে ফাঁসাতে হবে যাতে পরবর্তীকালে রণবীর সিং ইউজ করতে পারে। তো সেটা দেখুন রেজলিউশনও হচ্ছে, ওকে আলটিমেটলি ওর সাথে প্রেম করে নিচ্ছে, এই করে নিচ্ছে। তো এটা হচ্ছে রোজেসের পার্টটা। আর গানসের পার্টটাতে এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেহমানের প্রথমবার ইন্ট্রোডাকশন হচ্ছে খানানি ব্রাদার্সের সাথে। তারা বলছে পলিটিক্সে নামতে গেলে আপনার আমাদের সাথে হাত মেলান, এবং সেই হাত যে মেলাতে যাচ্ছে সেখানে অর্জুন রামপালের ইন্ট্রোডাকশনও হয়ে যাচ্ছে। আগেন দেখুন এই যে গানস পোর্শনটাতে এটার কনফ্লিক্টটা কি ছিল, যে রেহমান এবারে ইলেকশনে আসতে চাইছে, নিজে পলিটিক্যাল পার্ট হতে চাইছে, জাস্ট গ্যাংস্টার হিসেবে থাকতে চাইছে না। এবং তার রেজলিউশনটা কি, যে ওকে টেররিস্ট নেটওয়ার্কের সাথে হাত মেলাতে হবে, ওকে বালুচিস্তান থেকে ওয়েপেন্স নিয়েছে এই টেররিস্টদেরকে হাতে দিয়ে দিতে হবে। তো দেখুন এই চ্যাপ্টারটার মধ্যে আগেন দুটো আর্ক রয়েছে, মানে গানসেরও একটা নিজস্ব কনফ্লিক্ট এবং রেজলিউশন আছে, এবং রোজেসেরও মানে যেটা হচ্ছে লাভ স্টোরিটা সেটারও একটা কনফ্লিক্ট এবং রেজলিউশন দুটোই আছে, ঠিক আছে। এবং দুটোই একটা মিশনের মতো করে আনফোল্ড হচ্ছে দুটো ক্যারেক্টারের জন্য। রণবীর সিং কিন্তু পুরো এই যে নাইট ক্লাবে যাচ্ছে, মেয়েটাকে যেভাবে ফাঁসাচ্ছে, ওর বাড়িতে ড্রপ করছে, সবকিছু কিন্তু একটা মিশনের মতো। আলটিমেট গোল হচ্ছে, রেজলিউশনটা হচ্ছে যে ওকে প্রেমে ফেলতে হবে, সেটাও সাকসেসফুলি করে দিচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। এবার চ্যাপ্টার 6 দ্য জিন। এখানে কি হচ্ছে, যে রাকেশ বেদি বুঝে যাচ্ছে যে ভাই রেহমান ডাকেত আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য রেহমান ডাকেতকে আমাকে কন্ট্রোল করতে হবে, তাই জন্য এসপি চৌধুরী আসলামকে নিয়ে আসছে, যাকে জিন বলে অ্যাড্রেস করা হয়েছে। এইবার এই চ্যাপ্টার 6-এ দেখুন আগেন একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হলো, সঞ্জয় দত্তের ইন্ট্রোডাকশন হলো। কনফ্লিক্টটা কি, রেহমানকে ধরতে হবে, ঠিক আছে। আর রেজলিউশনটা কি হচ্ছে, রেহমানকেও আলটিমেটলি অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিচ্ছে। আপনারা জানেন ব্রিজের উপর থেকে অ্যারেস্ট করে নিচ্ছে, ফোর্স সেট আপ করছে, সব কিছু করে অ্যারেস্ট করে নিচ্ছে। তো দেখুন এখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, কনফ্লিক্ট, রেজলিউশন তিনটেই রয়েছে। এর পরবর্তীতে চ্যাপ্টার 6 শুরু হচ্ছে দ্য ডেভিলস গার্জেন বলে। তো ডেভিলস গার্জেনে আমরা দেখতে পাচ্ছি যে হামজার যে চরিত্রটা আছে সে এবার রেহমানকে ওখান থেকে বার করছে, কিভাবে কি ট্রিক অ্যাপ্লাই করছে আপনারা দেখেছেন, সে ম্যানিপুলেট করছে জামিলকে, নিজের মেয়েকে ইউজ করে এই ধরনের জিনিসপত্র করছে। তারপরে লিয়ারি টাস্ক ফোর্সের ওখানে যাচ্ছে, সেখানে সবাইকে টর্চার করছে, দিয়ে সঞ্জয় দত্তকে ব্ল্যাকমেল করে আলটিমেটলি রেহমানকে বার করে নিচ্ছে। তো এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যে ডেভিলের যে গার্জেন সে আর কি ওকে হেল্প করছে কিভাবে, বা এখানে ডেভিলস গার্জেন আর কি রণবীর সিংকেই বলা হচ্ছে। কনফ্লিক্টটা কি এখানে, এখানে কনফ্লিক্টটা হচ্ছে যে রেহমান ডাকেতকে বার করতে হবে জেল থেকে, ঠিক আছে। হামজাকে বার করতে হবে, ওকে যে নিয়ে গেছে এনকাউন্টার করতে আমাদের চৌধুরী আসলামের ক্যারেক্টারটা, বা তাকে কিভাবে ও বার করছে, তার রেজলিউশনটা কিভাবে করলো, ও ব্ল্যাকমেল করে লিয়ারি টাস্ক ফোর্সের ওখানে গিয়ে সবকিছু করে রাকেশ বেদিকে ম্যানিপুলেট করে সবকিছু করে বার করেন। তো দেখুন একটা কনফ্লিক্টও আছে, একটা রেজলিউশন আছে, এটা এই চ্যাপ্টারের মধ্যে। এবার শুরু হচ্ছে চ্যাপ্টার 7, যেটার নাম হচ্ছে দ্য বাটারফ্লাই এফেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি রেহমান ফেরত আসার পরবর্তীতে হামজা যাচ্ছে তার সাথে, এবং সেইখানেই হচ্ছে সব থেকে ডিভাস্টেটিং এফেক্ট, যেটা হচ্ছে 26/11 অ্যাটাক্স। এবং সেখানে হামজা নিজের চোখের সামনে দেখছে এই ডিভাস্টেটিং ঘটনা। এবং বাটারফ্লাই এফেক্ট এটাকে কেন বলা হয়েছে এই চ্যাপ্টারটাকে, যে একটা জায়গাতে একটা মানে হামজা একটা ছেলের হাতে একটা বন্দুক তুলে দিয়েছিল, পরবর্তীকালে সে দেখছে যে ওর নিজের বাড়িতে ঢুকে, মানে ওর দেশে ঢুকে সেই ছেলেটাই গুলি চালাচ্ছে। মানে কোথায় পাকিস্তানে কোথায় একটা কি ছোট জিনিস হচ্ছে, সেটার জন্য ইন্ডিয়ার উপর টেরর অ্যাটাক হচ্ছে। তো এই যে পুরো নেটওয়ার্কটা, সেটাকেই বোঝাবার জন্য এটাকে নাম বাটারফ্লাই এফেক্ট দেওয়া হয়েছে। বাটারফ্লাই এফেক্টের এক্স্যাক্টলি মানে কি, যে যা একটা কোথাও একটা প্রজাপতির ডানা নাড়াচ্ছে, জাপানে সুনামি হয়ে যাচ্ছে, পৃথিবীর অন্য কোনো একটা কিছু হচ্ছে, সেটা এফেক্টে মানে সেইটা আরেকটা ঘটনাকে ইনফ্লুয়েন্স করছে, সেটা আরেকটা ঘটনাকে ইনফ্লুয়েন্স করছে, এবং এইভাবে করতে করতে আরেকটা জায়গায় একটা বড় কিছু ঘটনা ঘটছে। তো সেটাকেই বোঝাবার জন্য এটাকে বোঝানো হয়েছে। তো সেখানে আমরা পুরো এই 26/11 অ্যাটাক্স ইত্যাদি সব কিছু দেখতে পাই, এবং সেখানে হামজা এবার ডিসাইড করে যে এদেরকে মারবে, এবং তাই জন্য সে কিন্তু জামিল জামালির সাথে টাই আপ করে, এবং সে ডিসাইড করে যে রেহমানকে এলিমিনেট করবে আর কি, ঠিক আছে। সব কিছু করে নেয়, জামিল জামালির মেয়েকে বিয়ে করে নেয়, ওইদিকে সঞ্জয় দত্তের সাথে হাত মেলায়, এগুলো সব কিছুই হয় কিন্তু এই বাটারফ্লাই এফেক্টের মধ্যে, মানে এই চ্যাপ্টারটার মধ্যে এখানে হয়। এখানে কনফ্লিক্টটা হচ্ছে কি, যে রেহমানকে এবং এই যে যারা যারা এই 26/11 ইনভলভ আছে, ঠিক আছে, তাদের প্রত্যেককে মারতে হবে, এটা হচ্ছে কনফ্লিক্টটা। এবং রেজলিউশনটা কি, যে জামিলের সাথেও টাই আপ করলো, সবাইকে তো না, এই চ্যাপ্টারে তো মানে ফার্স্ট পার্টের মধ্যে খালি একজনকেই মারে রেহমান ডাকেতকে। তো তাকে মারার জন্য কি করতে হবে, সঞ্জয় দত্তের সাথে হাত মেলাতে হবে এবং রাকেশ বেদির সাথে হাত মেলাতে হবে, সেইটা হচ্ছে ওর ফাইনাল রেজলিউশন। এটা এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাই। এবং ফাইনালি লাস্ট যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে এই এক্সিকিউশন। এবার যে ফাইনালি রেজলিউশনটা হলো, এরপরে এই যে মারবে রেহমানকে এক্সিকিউট করবে, সেটার এক্সিকিউশনটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা, এড টু ব্রুটাস বলে ওরা নাম দিয়েছে। এবার এখানে আপনি দুভাবে ভেবে দেখতে পারেন চ্যাপ্টারটার নামটা, যে এক হচ্ছে যে রেহমান মানে হামজা কিন্তু রেহমানের ক্লোজ চলে গেছিল, ঠিক আছে, ওকে কিন্তু বারণই করেছিল যে আপনি এটার মধ্যে পড়বেন না, টেররিজমের দিকে যাবে না, আইএসআই দিকে। তো ও অ্যাকচুয়ালি রেহমানের সাথে কানেক্টেড হয়ে গেছিল, এটা আমরা কখন বুঝতে পারি, যখন ও রেহমানকে মেরে দেয় না, তার পরবর্তী ও রেহমানের ভূত দেখতে পায়,
ঠিক আছে। তো ওইটা দেখুন একটা শেক্সপিয়ারিয়ান টাচ দিয়েছে, যেরকম ম্যাকবেথের ক্ষেত্রে একটা আমরা দেখেছি যে ঘোস্টকে দেখতে পাচ্ছে, হ্যালুসিনেট করছে, তো সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, তো একটা শেক্সপিয়ারিয়ান টাচও দেওয়া হয়েছে সেটার মধ্যে। এবং মানে রেহমান ওকে আর কি ধোকা দিয়েছে। তো একভাবে এইটাও হতে পারে যে রেহমান ওর কাছে হচ্ছে ব্রুটাস, ও জুলিয়াস সিজার, মানে হামজা জুলিয়াস সিজার, ও রেহমানের থেকে একটা এক্সপেকটেশন রেখেছিল, রেহমান ওকে ধোকা দিয়েছে, ঠিক আছে, তাই জন্য মানে তুমিও আর কি এটার সাথে যুক্ত, তাই তোমাকেও মরতে হবে, মানে সেইভাবে দেখতে পারেন। আর উল্টোটা হতে পারে যে রেহমান এর ওপর এত ভরসা করেছিল, রেহমানকে ও পিছন থেকে ছুরি মারলো, ঠিক আছে। তো দুজনের কাছেই দুজন ব্রুটাস, মানে এইভাবে ব্যাপারটাকে আপনি ইন্টারপ্রেট করে দেখতে পারেন। এবং সেখানে ফাইনালি রেহমানকেও গাড়ির মধ্যে ওই যে অ্যাকশনটা হচ্ছে, তার পরবর্তীতে গিয়ে জঙ্গলের মধ্যে মারছে, সবকিছু আপনারা জানেন, তো সেগুলো হচ্ছে। এবং ফাইনালি আমরা এটাও দেখতে পাচ্ছি, যেটা আর কি এই যে স্টিভেন স্পিলবার্গের ফিল্ম ছিল না মিউনিক, আমি কদিন আগে কথা বলছিলাম একটা ভিডিওতে, মিউনিক আমরা দেখতে পাই যে যখন ওখানে মোসাদের যে অপারেশন হচ্ছে, ব্ল্যাক সেপ্টেম্বরদেরকে মারছে, র্যাথ অফ গড অপারেশনটা করে, তো সেইটার এফেক্টটা সেই যে লোকটা এই মিশনটা এক্সিকিউট করছে তার উপরে ইম্প্যাক্ট করছে ওই মিশনটা। তো সেইটা কিন্তু আমরা এই লাস্ট চ্যাপ্টার এর টু ব্রুটাসে দেখতে পাই, যে রণবীর সিং যখন মেরে এসছে ওখানে হসপিটালে অ্যাক্টিং ফ্যাক্টিং করে সবকিছু করে বাড়ি চলে এসছে, ও খেতে অবধি পারছে না, ও কাঁদছে, ঠিক আছে, সেটা কিন্তু ও অ্যাক্টিং করছে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভায়োলেন্সটাও করছে সেটা তো একটা টোল ওর নিজের উপরও পড়ছে, একটা এফেক্ট তো ওকে পড়ছে, সাইকোলজিক্যালি ফিজিক্যালি ওকে তো ডিস্টার্ব করছে। তো সেইটার ইম্প্যাক্টটা আমরা সেখানে দেখতে পাই আর কি। এই টাচটা আমার পুরো স্পিলবার্গের মিউনিকের মতো মনে হয়েছিল, যেটা লাস্ট চ্যাপ্টারে আমরা দেখতে পাই। এবং তারপরে লাস্টে ফাইনালি আমরা দেখতে পাই যে ধুরন্ধর প্রোগ্রামে যে এটা একটা এপিলগ দিয়েছে আর কি, যে পার্ট 2-তে কি দেখতে পাবো, ধুরন্ধর প্রোগ্রামটা কিভাবে হলো, রণবীর সিং এটার মধ্যে কিভাবে এনরোল হলো, তার ব্যাক স্টোরি কি, সেগুলো দেখতে পাবো। এবং তার সাথে এর পরবর্তী রেহমান ডাকাতের মারার পরবর্তীতে সে গ্যাংস্টার আরও কীভাবে বড় হবে, লিয়ারির মধ্যে আরও কীভাবে গ্যাংটাকে এস্টাবলিশ করবে, বাকিদেরকে কিভাবে এলিমিনেট করবে, সেই জিনিসপত্রগুলো আমরা পার্ট 2-তে দেখতে পাবো। সেটা একটা এপিলগ দিয়ে এই ছবিটা শেষ হয়। তো এই ছিল ধুরন্ধর 1-এর রিক্যাপ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোনটা কনফ্লিক্ট ছিল, কোনটা রেজলিউশন ছিল, কেন স্ক্রিন প্লেটা এঙ্গেজিং। এই স্ক্রিন প্লেটা এঙ্গেজিং হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, মানে আপনি দেখছেন হয়তো একটা সিনেমা, কিন্তু তার মধ্যে আপনি অনেকগুলো এপিসোড দেখছেন, আপনি একটা কাইন্ড অফ একটা সিরিজের মতো দেখছেন, যেখানে এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডে একটা করে কনফ্লিক্ট সেট আপ রয়েছে এবং তার রেজলিউশন রয়েছে, এবং ইন্ট্রোডাকশনও রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলেই দিলাম। তো সেই জিনিসটা থ্রু আউট আমরা যেহেতু হচ্ছে, প্রত্যেকবার যখনই একটা করে চ্যাপ্টারের নাম আসছে আপনি আবার সেম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন, প্রথম থেকে স্টার্ট হচ্ছে, মিড পয়েন্ট, এন্ড। তো এই 3 একটা প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আর কি ওটাকে মেনটেন করে করে গেছে, এবং সেই কারণে এতটা এঙ্গেজিং, সেই কারণে আপনাকে 3.5 ঘন্টা ধরে বসিয়ে রাখতে পারছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কেন এরকম নাম দেওয়া হয়েছে, তার সাথে কি সিগনিফিকেন্স, সেগুলোরও একটু ছোট করে ব্রেকডাউন করলাম। তো এই ছিল আমার পার্ট 1 নিয়ে রিক্যাপ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।